যে গল্পটা আলোচনা করব আমাদের লোকশিল্প। লেখক পরিচিতি। লেখক হচ্ছে আমাদের লোকশিল্প লেখক কামরুল হাসান। 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশে বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে এদেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংস্করণেও তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প ডিজাইনার সেন্টারে প্রধান নকশাবিদ নিযুক্ত হন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপকরণ সংগ্রহ করেন। ছবি আঁকা, বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখাপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। লেখক কামরুল হাসান 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন। আমাদের লোকশিল্পটা কি? শিক্ষার্থী, আমাদের লোকশিল্প খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটা অতি নিবিড়ভাবে ছড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। এক সময় ঘর গৃহস্থালির মতো ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেকটা কিছুই হয়। এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতগুলো এক সময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকায় মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েক শত গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতায় নয়, এ ধরনের কাপড় বোনাবার জন্য শিল্পী মনও থাকা প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এ শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তুও বটে। এমনই আর একটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশি কাঁথা। একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতে কমপক্ষে 6 মাস সময় লাগত। বর্ষাকালে যখন চারদিক পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমি ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের পাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশা তোলার কাঁথা সেলাই করতে। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। এমনই পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনই একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতকগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। আমাদের দেশে লোকশিল্পের
বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় তাঁত শিল্পের মৌল বৈশিষ্ট্য দেখা যায়। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। শতাব্দী কাল ধরে ওই তাঁত শিল্প বিস্তার লাভ করেছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এ এলাকায়। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষ্যা নদীর পানি বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং পরিস্থিতির জন্য শুধু অতীতের তাঁতি আমাদের বর্তমানের বড় বড় কাপড়ের কলকারখানাও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম প্রস্তুত খাদি বা খদ্দরের সমাদর শুধু গ্রাম জীবনেরই নয়, বরং শহরের আধুনিক সমাজেরও রয়েছে যথেষ্ট। খাদি কাপড়ের বিশেষত হচ্ছে এর সবটাই হাতে প্রস্তুত। তোলা থেকে তাতে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে, এদের বলা হয় কাটুনি। গ্রামের বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানোর রীতিও আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্ত চালিত তাঁতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ে প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন, রামগড় এলাকার চাকমা, কুকি, মুরং মেয়েরা এবং সিলেটের মাসিমপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্তু বনে থাকে। এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়। নকশা, রং, বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়ে থাকে। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈলসপত্র। প্রথমে মাটির ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা। ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে, তখন উপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভিতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলো পালিশ করা হয়। এ ধরনের বাসনে নানা রকম ফুল পাতার নকশা বা ফরমাশকারীর নাম খোদাই করা হয়ে থাকে। এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জা সামগ্রী হিসেবে তামা, পিতলের ঘড়া, থালা, ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায়। পোড়ামাটির কাপড়ের ঐতিহ্য এদেশে বহু যুগে। মাটির কলস, হাঁড়ি পাতিল, সানকি, ফুলদানি, দইয়ের ভাঁড়, রসের ঢিলা, সন্দেশ ও পিঠার ছাঁচ, টেপা, পুতুল, হিন্দু সম্প্রদায়ে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি মূর্তি গড়বার কাজে বাংলাদেশের পাড়ারা ও কুমোর পাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, কৌটা, বাক্স বা ঘর সাজাবার নানা ধরনের শৌখিন সামগ্রী সব কিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া পুরাকালের মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় তা এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। প্রতীকধর্মী মাটির টেপা পুতুলগুলোর মধ্যে শত শত বছর পূর্বে পাল ও কুমোরদের যে কারিগরি বিদ্যা এবং শিল্পীমনের পরিচয় পাওয়া যায় তা অভাবনীয়। কাঠের কাজে খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলেও অতীতের কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় যে
এদেশে এক সময় গৃহ নির্মাণের কাজে কারুকার্যের ভূষিত কাঠের ব্যবহার ছিল। বিশেষ করে পুরাতন খাট, পালঙ্ক, খুঁটি, দরজা ইত্যাদির নমুনা আজও দেখা যায়। এ ধরনের কাজকে বলা হয় হাসিয়া। বরিশালের কাঠের নৌকার কাজও বেশ নিপুণতার দাবি রাখে। খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। গ্রীষ্মকালে ব্যবহারের আরামদায়ক বলেই নয়, শীতলপাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। অতীতে শীতলপাটি বহু দক্ষ কারিগর ছিল। এ শিল্পীদের দিয়ে এককালে ঢাকার নবাব পরিবারের হাতির দাঁতের শীতলপাটি তৈরি করেছিলেন। ঢাকার জাদুঘরে তা সংরক্ষিত আছে। এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা, হাত পাখা, ফুল শিকা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয়। এদের বিচিত্র নকশা, রং এবং কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয়, সৌন্দর্যের দিক দিয়ে এদের স্থান বহু উচ্চে। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌন্দর্যপ্রিয়তার প্রকাশ ঘটে এসব জিনিসের মধ্য দিয়ে। শিখা গৃহস্থালির জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য তৈরি, এ কথা সকলেই জানে। শুধু শুধু প্রয়োজন মিটলে মনে ভরে না বলে সৌন্দর্যপ্রিয় মানুষ নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি বিশেষ শিল্প বস্তুতে পরিণত করেছে। আমাদের দেশে বাঁশ অপ্রতুল নয়। বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না। ছোটোখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচির নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করেছে, যা শুধু আমাদের নিজেদের দেশেই নয়, বিদেশেও বহু পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া শোলা শিল্পের উৎকর্ষের সৃজনশীল নমুনাও দেখা যায় পুতুল ও টোপর ইত্যাদির মধ্যে। কাপড়ের পুতুল তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ। অনেকাংশে এসব পুতুল প্রতিধর্মী। অবশ্য আজকাল বাস্তবধর্মী কাপড়ের পুতুল তৈরিও শুরু হয়েছে। এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য জীবনের প্রতিনিধিত্ব করে, তেমনি বিদেশি পয়সা উপার্জন করে। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহর, শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায়, অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুচিন্তিত সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যা কিছুটা সমাধান হবে। আমাদের সকলকেই আজ আপন পরিবেশ ও পরিস্থিতির দিকে শুধু চোখ দিয়ে তাকালেই হবে না, হৃদয় দিয়েও তাকাতে হবে। লোকশিল্পের ভিতর দিয়ে হৃদয় মনে প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ে সাড়া জাগবে। এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজে আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে। পাঠ পরিস্থিতিতে শিক্ষার্থী, আমাদের লোকশিল্প প্রবন্ধ নিয়ে আমাদের লোককৃষ্টি প্রবন্ধ থেকে গৃহীত। লেখক এই প্রবন্ধের বাংলাদেশের লোকশিল্প লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মাতৃত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এ কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকাই মসলিন তাদের মধ্যে অন্যতম। ঢাকাই মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বেরও বস্তু। নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ লুপ্তপ্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের খোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশের কুমোরপাড়ায় শিল্পীরা মাটি দিয়ে তৈলসপত্র এবং বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি এবং আধুনিক রুচির ফুলদানি, চাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর এবং
সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। আমাদের দেশের এই লোকশিল্প তার সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।